শনিবার মানে কিন্তু আমরা চলে আসি টলি কথায় সেলিব্রিটিদের সাথে জমিয়ে আড্ডা মারতে এবং তাদের খুঁটিনাটি গল্প জানতে। আজ আমি সুচিস্মিতা টলি কথার এপিসোডে কোন বিশেষ মানুষের সাথে কথা বলতে চলেছি আসুন দেখে নিই। আর আমাদের টলি কথার এই এপিসোডটা কিন্তু নিবেদন করছে কেও কার্পিন অলিভ অয়েল, পরিবারের সবার স্কিন যত্নে রাখে সারাদিন। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট দেবপ্রিয় মুখার্জি। দেবপ্রিয় দা, ওয়েলকাম টু টলি কথা। Thank you so much for having me. Thank you. প্রথমেই যেটা জানতে চাইবো যে তুমি কিন্তু এখন মানে কলকাতার পাশাপাশি বম্বে একদম একসাথে প্যারালালি কাজ করছো, তো কিভাবে দুটোকে একসাথে ম্যানেজ করছো? ওয়েল, বম্বের কিছু কাজ করেছি বটেই, কিন্তু এখনও ওইখানে যে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি তেমনটা নয়। ফর্চুনেটলি যেটা হয়েছে, এই বম্বের বেশ কয়েকটা কাজ করার পরে ওইখানে তো পুরোটাই কাস্টিং ডিরেক্টরস বা কাস্টিং কোম্পানিজের থ্রু দিয়ে হয়। তাদের সামহাও একটা আমার প্রতি আকর্ষণ বা হয়তো একটা বিশ্বাস তৈরি হয়েছে। সেই জন্য যখনই কোনো প্রজেক্ট তাদের কাছে আসে, তারা অডিশন করতে থাকে, সেগুলো যেরকম ক্র্যাক করতে পারলে তখন ওই দিকে যেতে হয়, মুম্বাই যেতে হয়। বাট দ্য গুড থিং ইজ, ওরা অনেকটা আগেই বলে দেয় যে যদি কোনো প্রজেক্টের জন্য হয়তো ডিসেম্বরে যদি যেতে হয়, তো আমি অলরেডি সেটা অক্টোবর বা সেপ্টেম্বর এন্ডের ভেতরে জেনে যাই যে ওই সময়টা আমাকে ব্লক করতে হবে। সো খুব একটা ডিফিকাল্টি হয় না ব্যালেন্স করতে। তোমাকে আমরা সিরিয়াল, ওয়েব সিরিজ, সিনেমা মানে নানান চরিত্রে নানান প্ল্যাটফর্মে দেখতে পাই, তো এই যে পুরো জার্নিটা সেটা মানে যদি একটু শেয়ার করো সবার সাথে। খুব ইন্টারেস্টিং জার্নি, বিকজ যখন আমি শুরু করেছিলাম তখন টেলিভিশন মানে এতগুলো চ্যানেলস যে এখন আমরা দেখি সেগুলো জাস্ট হওয়া শুরু করছে। তখন হয়তো হাতে গুনে 3টে চ্যানেল ছিল, এরকম কিছু একটা। সো 2009-এ আমার মনে আছে যখন আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই, ইট ওয়াজ ফর দিস শো, যেটা তখন ট্রিমেন্ডাসলি পপুলার ছিল, কুরুক্ষেত্র বলে একটা শো। সেখানে একটা ছোট্ট চরিত্র পেয়েছিলাম। সো তারপরে সেটা করতে করতে তখন আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স একদম অন্যরকম ছিল। সেই সময় আরও দুজন আমাকে অফার করে আরও দুটো টেলিভিশন শো, সেইগুলো তারপরে করি। করতে করতে তারপরে যেটা হচ্ছে, অগবধূ সুন্দরী বলে একটা প্রচণ্ড পপুলার শো স্টার জলসায় শুরু হয়েছিল, যেটা লিড করেছিল রাজদীপ গুপ্তা, এবং রাজদীপ আমার প্রচণ্ড ভালো বন্ধু। সো ও আমাকে জানায় যে অডিশনস চলছে ফর দ্য ক্যারেক্টার্স অফ হিজ ব্রাদার্স। তো তখন আমি রবি স্যারের অফিসে, মানে রবি ওঝা স্যারের অফিসে অডিশন দিতে যাই। রবি স্যার বলেন যে আই লাইক ইউর পারফরমেন্স, বাট সামহাও তোমার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তার সাথে আমি আমার ক্যারেক্টারটা ম্যাচ করতে পারবো না। মানে আজকের দিনে দাঁড়িয়ে ইটস probably a very sensitive thing to say, but I'm so thankful to him ki he was very upfront about it, যে একজন অভিনেতার তো সত্যিই ওই জায়গাটা হয়তো খুব প্রয়োজন যেখানে হি ক্যান বি নিউট্রাল, যাতে প্রত্যেকটা ক্যারেক্টারে তাকে ভাবা যায়। তো আই টুক আ ব্রেক ফর অ্যাবাউট 1.5 years just to work on myself, lose weight, come back as a fitter version of myself. তারপরে যেটা হয় ইন্টারেস্টিংলি, ওই যে একসাথে 3খানা সিরিয়াল করছিলাম, ফেরত আসার পরে দেখলাম গেটিং ওয়ার্ক ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ওই ইনিশিয়াল মোমেন্টামটা হারিয়ে ফেলেছিলাম। লাকিলি সেই সময় আবার গোপালদা, মানে গোপাল চক্রবর্তী ব্যোমকেশ করছিলেন, আর ব্যোমকেশের প্রত্যেকটা গল্পে বিভিন্ন চরিত্রে নতুন নতুন অ্যাক্টরদের প্রয়োজন হতো। সো মগ্ন মৈনাক গল্পের জন্য হি অ্যাপ্রোচড মি, অ্যান্ড সাইমিলটেনিয়াসলি যেটা হয় সেটা হচ্ছে অঞ্জনদার একটা নাটক 3 পেনি অপেরা, সেইটার জন্য আমি গিয়ে অঞ্জনদার সাথে দেখা করি, অডিশন করি, উইচ আই সামহাউ ম্যানেজ টু ক্র্যাক। এই দুটো জিনিস হওয়ার পরে একটা তো হচ্ছে মগ্নমৈনাক ওয়াজ ভেরি ওয়েল রিসিভড, অ্যান্ড আই প্লেড আ ক্যারেক্টার। তখন আমার বয়স হয়তো 28 কি 29, আমি একটা 45 বছর কি 50 বছর বয়সের চরিত্র করেছিলাম, সেইটার লোকের খুব পছন্দ হয়। অঞ্জনদার নাটকটা যেদিনকে প্রিমিয়ার শো হয়, সৃজিতদা ওয়াজ ইন দি অডিয়েন্স। তো সৃজিতদার আমার পারফরমেন্স নাটকে খুব পছন্দ হয়। সৃজিতদা দেন কল্ড মি ফর জুলফিকার। সো আমার মনে হয় ওই দুটোর থেকে, মানে ওই ব্যোমকেশে মগ্নমৈনাক চরিত্রে মগ্নমৈনাকে রবি বর্মা চরিত্রে অভিনয় করা, এবং
জুলফিকারে কাজ করতে পারার পর থেকে I started first and foremost understanding the way the industry works, and secondly people somehow started noticing me. তো তারপরে I think I've been fortunate enough কি কোনো না কোনোভাবে কোথাও না কোথাও লোকে বিশ্বাস করতে শুরু করলো যে এই ছেলেটাকে কোনো ভালো চরিত্র, ইন্টারেস্টিং চরিত্র দিলে সে উতরে দিতে পারবে। সো দ্যাট হ্যাজ বিন দ্য ক্রাক্স অফ মাই জার্নি। I've just been fortunate that various people, various talented directors and creators at various points of time have trusted me with interesting characters. যেমনটা তুমি বললে যে টেলিভিশনে কুরুক্ষেত্র দিয়ে শুরু, আর এখন কিন্তু তোমাকে মানে বলিউডে ইয়ামি গৌতমের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে লস্টে। তো এই যে অভিজ্ঞতাটা মানে কুরুক্ষেত্র থেকে লস্ট, তো তোমার অনুভূতিটা কেমন? খুব যে ইজি ছিল বলবো না, মানে এই যে যেমন 1.5 বছরের একটা গ্যাপ, তারপরে ওই 1.5 বছরটা যে পুরোটাই ইচ্ছাকৃতভাবে আমি গ্যাপটা নিয়েছিলাম সেই রকমও না। মানে আমি হয়তো 6-7 মাস কি 8 মাস পরে যখন ফেরত আসার চেষ্টা করি এসে দেখি যে কাজ পাচ্ছি না। তারপরেও মানে ইনফ্যাক্ট আফটার জুলফিকার, ব্যোমকেশ, তারপরে কিছুটা পায়ের তলায় মাটি পেলেও তারপরেও there have been long periods of joblessness. তো there have been periods of self doubt. অনেক সময় মনে হয়েছে যে হয়তো আমাকে আর একটু খাটতে হবে। একজন অভিনেতাকে তো কনস্ট্যান্টলি নিজের আর্টটাকে ইভলভ করতে, নিজের ক্রাফটটাকে ইভলভ করতে থাকতে হয়। তার বাইরেও আমাদের কাজটা এতটা আনসার্টেন যে মাঝে মাঝেই সেলফ ডাউট প্রচণ্ড আমাদেরকে ভরে দেয়, ফ্রাস্ট্রেশনস অনেক রকমের। আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট দ্যাট আই হ্যাভ হ্যাড পিপল ইন মাই লাইফ হু হ্যাভ সাপোর্টেড মি থ্রু দ্যাট। মানে আমার বাবা যখন বেঁচে ছিলেন আমি বাবার কাছে এই নিয়ে সব থেকে বেশি আফসোস করতাম, বিকজ অবভিয়াসলি হি উড আন্ডারস্ট্যান্ড ইট বেটার দ্যান এনিওয়ান এলস, হ্যাভিং বিন অ্যান অ্যাক্টর হিমসেলফ। তো বাবা বলতেন যে যখন নেমে পড়েছো লড়তে থাকো, এইটা ছাড়া তো কোনো অপশন নেই। মানে নাথিং ইজ গোইং টু ওপেন আপ ফর ইউ ওয়ান ডে, হঠাৎ করে কোনো মিরাকল হবে না। সো আই থিঙ্ক লাস্ট 1-2 বছর হয়তো সিচুয়েশন হ্যাজ বিন মাচ বেটার ফর মি, বাট তার আগে অবধি ইট হ্যাজ বিন আ ব্যাটল। বাট অলং দ্য ওয়ে যেটা আমাকে সাহস জুগিয়েছে সেটা হচ্ছে যে অনেক বন্ধু বান্ধব, অনেক এমন মানুষ পেয়েছি যারা আমাকে বিশ্বাস করেছেন, যারা আমাকে উৎসাহ দিয়েছে, তাদের জন্য জার্নিটা অনেকটা ইজি হয়ে গেছে। বাট হোয়াট হ্যাভ বিন ফর্চুনেট অ্যাবাউট হ্যাজ বিন দ্য ফ্যাক্ট যে বিভিন্ন চরিত্র পেয়েছি যেগুলো লোকে মনে রেখেছে। মানে জাস্ট অফ দ্য টপ অফ মাই হেড মহাত্মা গান্ধীর চরিত্রে আমাকে ভাবা হয়েছিল, যেটা উচিতই না, কিন্তু সামহাও কারোর মনে হয়েছিল, কারণ আমি জানি কাদের মনে হয়েছিল, রাইদি, শাইনি, অমিত দা, সুরিন্দর ফিল্মস, তাদের মনে হয়েছিল যে এই ছেলেটা পারবে। তো আমি মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলাম 2020-তে। এখনও যখন কারোর সাথে দেখা হয় তারা বলে যে আমার ওই চরিত্রটা খুব ভালো লেগেছিল, আমার ওই পারফরমেন্সটা খুব ভালো লেগেছিল। সো আমার মনে হয় যে it's all about adding up the little victories. That's how you fight the battle every day and keep going. এত লড়াইয়ের মাঝে, এত কাজের মাঝে এখনো কি থিয়েটার কন্টিনিউ করা হয়, যেটা তুমি মানে করতে শুরু থেকে? ও ইয়েস, ওটা ওয়েল টু বি ভেরি অনেস্ট, আগে যতটা ভলিউমে করতে পারতাম সেটা হয়তো এখন পারি না। তার বিভিন্ন কারণ আছে। একমাত্র কারণ যে আমার ব্যস্ততা তেমনটা নয়। আমি যাদের সাথে থিয়েটার করি প্রাইমারিলি হোল 9 ইয়ার্স, সবাই এখন নিজেদের জায়গায় প্রচণ্ড ভালোভাবে এস্টাবলিশড। সুহত্র ইজ ওয়ান অফ দি মোস্ট ওয়ান্টেড অ্যাক্টার্স অফ দ্য সিটি। অনন্যা ইজ অলসো সামওয়ান হু ইজ টেরিবলি কল্ড আফটার, অ্যান্ড শি ইজ আ পাওয়ার হাউস, মানে আমরা সবাই জানি। অভ্র ইজ ক্রিয়েটিং হিজ ওন শোজ। ডাকঘর আমরা দেখেছি, সবাই খুব ভালোবেসেছে। মেঘা ইজ ডুইং সো ওয়েল অন দ্য মিউজিক্যাল ফ্রন্ট। তো আমরা সবাই নিজেদের জায়গায় এত ব্যস্ত হয়ে গেছি যে ওই একটা কমন স্প্যান অফ টাইম বের করা যেখানে সবাই আবার একসাথে একজুট হয়ে পারফর্ম করতে পারবো, সেটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। বাট পুরোপুরি থিয়েটারটা ছেড়েও দেওয়া যাবে না, বিকজ আমাদের ক্রাফটটাকে ইভলভ করার বা ক্রাফটটাকে আরও শার্পন করার জায়গা একমাত্র থিয়েটার। সো ওইটাকে কখনোই ছাড়া যাবে না।
তোমাকে আমরা শহরের উষ্ণতম দিনে একটা ভীষণ সেন্সিটিভ ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম, তো ওই ক্যারেক্টারটা অ্যাডপ্ট করতে মানে কী কী এক্সপিরিয়েন্স হয়েছিল? ওয়েল, শায়কের চরিত্রটা আমাকে যে দেওয়া হয়েছে, দ্যাট ইন ইট সেলফ ইজ সামথিং দ্যাট আই উইল বি ফর এভার গ্রেটফুল ফর। মানে গল্পটা লিখেছিল অরিত্র নিজেই, সাথে অনুপ্রিয়া, আহ, সৌমশ্রী, ওরা যেভাবে চরিত্রগুলোকে সাজিয়েছিল। শায়ক ইজ আ ভেরি সেন্সিটিভ ক্যারেক্টার, মানে সেরকম সেন্সিটিভ ক্যারেক্টার আমাকে খুব একটা বেশি দেওয়া হয়নি। সামহাউ লোকের মনে হয় আরে লম্বা চওড়া, ওকে খুব একটা হার্ড ক্যারেক্টার দেবো, মানে ভেরি টাফ গায় টাইপের একটা কিছু দেবো। বাট শায়ক ওয়াজ অ্যান এক্সেপশন, প্রচণ্ড সেন্সিটিভ একটা চরিত্র, প্লাস হি হ্যাজ আ বিউটিফুল আর্ক। তো আমি যখন অডিশন করতে যাই, আমাকে ব্রিফ করা হয়। আমি ইউজুয়ালি যখন অডিশন করতে যাই এখন, তখন আমি খুব একটা মানে ওই প্রার্থনা, হে ভগবান যাতে হয়ে যায়, লেট দ্য ইউনিভার্স মেক দিস হ্যাপেন, এইগুলো খুব একটা করি না, বিকজ আই হ্যাভ কাম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অডিশনস শুড বি ট্রিটেড অ্যাজ জাস্ট অ্যানাদার পারফরমেন্স। কিন্তু যখন শহরের উষ্ণতম দিনের জন্য অডিশন দিতে যাই, আমার মনে আছে অডিশন দিয়ে বেরোনোর পর থেকে আমি মনে মনে প্রচণ্ড প্রার্থনা করছিলাম যে এটা যাতে হয়ে যায়, এটা যাতে হয়ে যায়। সো দেন ইট হ্যাপেন। আর হওয়ার পরে, সিলেক্ট হওয়ার পরে যখন আমি ফাইনালি ফুল স্ক্রিপ্টটা পাই, আই স্টার্টেড গোয়িং থ্রু দ্য স্ক্রিপ্ট ইমিডিয়েটলি। আর আই আন্ডারস্টুড দ্যাট শায়ক অ্যাজ এ হিউম্যান বিং ইজ ভেরি সিমিলার টু মি। Shayok is a musician who's struggling to create his own identity, and I'm an actor who's struggling to create his own identity. তো সেই দিক থেকে দেখতে গেলে ভেরি ভেরি সিমিলার ইন নেচার টু মি। তার জীবনের প্রত্যেকটা রিলেশনশিপ সামহাউ তার সেলফ অ্যাওয়ারনেসের সাথে, তার আইডেন্টিটির সাথে এমনভাবে জড়িয়ে যে যখনই সে ফেলিয়ার্স ফেস করে, somehow that affects his relationships. So in that respect, I found it to be very similar to me. Adaptation করাটা was only for the benefit of the story, যেটার জন্য সুজয়দা ছিলেন। সুজয়দা was the acting coach for the film. Plus of course Flore Orithro used to give us a lot of guidance and tips and how to go about the scenes and everything. So it was an incredible experience, and the amount of love that the film received, the amount of love I personally received for Shayok is something that I will remember forever and cherish forever. And I just hope যে শায়কের মতন আরও চরিত্র যেন আমি ফিউচারে পেতে পারি। তুমি বিভিন্ন গোয়েন্দা ছবিতেও কাজ করেছো, যেমন তুমি ফেলুদাও করেছো, তুমি ব্যোমকেশ করেছো, ইয়েতি অভিযান করেছো, দ্য একেন করেছো, কিন্তু তোমার এতগুলো মানে গোয়েন্দা চরিত্রের মধ্যে তোমার পার্সোনাল ফেভারিট কোনটা, বা তুমি কোন গোয়েন্দা চরিত্রটা পরবর্তীকালে করতে চাইবে? আমি আরেকটাও করেছি, ইনফ্যাক্ট শবরও করেছি। আমি এটা বলছি বিকজ আমার শবরের চরিত্রটা খুব খুব প্রিয়। মানে ব্যোমকেশ, ফেলুদা, এগুলো তো অবভিয়াসলি দিজ আর আইকনিক ক্যারেক্টার্স, বাট আমি স্ক্রিনে যেই চরিত্রগুলোকে দেখেছি তাদের ভেতরে শবর আমার ফেভারিট। দ্যাট কুড বি বিকজ অফ শাশ্বত দাস পারফরমেন্স অ্যাজ শবর। It's a class apart in itself, which is not to say the other characters have not been portrayed as beautifully, কিন্তু শবরের চরিত্রটা আমার খুব ওই কুইক উইটেড একটা টাফ কপ, বাট সামহাউ দের ইজ অলসো দিস লেয়ার অফ সেন্সিটিভিটি। এই পুরো ক্যারেক্টারাইজেশনটা আমার খুব খুব প্রিয়। নিজে যদি করি, ওয়েল আমি রিসেন্টলি মানে এই বছরই অবনী সেনের 7 নম্বর কেস বলে একটা সিরিজ রিলিজ হয়েছিল MX প্লেয়ারে, যেটাতে আই প্লেড অবনী সেন। যদিও সে একেবারেই হিরোইক ডিটেকটিভ না, খুবই গোবেচারা একজন মানুষ, যাকে দেখে হয়তো আমরা সাধারণত যেটা বলে থাকি ইজ এ লুজার, মানে এপিটমি অফ দ্যাট ওয়ার্ড। বাট সেই মানুষটার সামহাউ সেই উইথসগুলো আছে, সেই ইন্টেলিজেন্সটা আছে যে সে কেস সলভ করতে পারে, বাট সেটাকে কাল্টিভেট করা প্রয়োজন। তো আই ফাউন্ড দ্যাট টু বি ভেরি ইন্টারেস্টিং, যে একজন ডিটেকটিভ যে হিরোইক না, যে স্ক্রিনে এসে দাঁড়ালেই অডিয়েন্সের মনে হবে না এই তো এসে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে,
সো আই রিয়েলি লাইক প্লেইং অবনী সেন, অ্যান্ড আই এম হোপিং দ্যাট এমএক্সে যখন স্ট্রিম করেছে ইট ওয়াজ ট্রেন্ডিং, পরবর্তীকালে যখন বঙ্গতে যায় ইট রিসিভড ইভেন মোর লাভ ওপার বাংলা থেকে। তো আই এম হোপিং দ্যাট উই ক্যান ডু আ সেকেন্ড সিজন সুন। তোমার এতগুলো কাজের মধ্যে বিভিন্ন চরিত্রে তোমায় দেখা গেছে, তো তোমার মানে চরিত্রগুলোর মধ্যে তোমার কোনটা সবচেয়ে প্রিয়? এখন অবধি আমি স্ক্রিনে যা যা চরিত্র করেছি সেগুলোর ভেতরে যদি আমাকে বেছে নিতে হয়, আই উড সে শায়ক। I would definitely say Shayok because that's the one character I identified with the most. খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র, যে মানে গল্পের পরিপ্রেক্ষিতে যে প্রাইমারি ক্যারেক্টার্সগুলোর ভেতরে একটা, এবং যারা দুজন প্রোট্যাগনিস্ট অফ দ্য স্টোরি তাদের জীবনটাকেও সে অ্যাজ এ ফ্রেন্ড শেপ করছে। ভেরি সেন্সিটিভ ক্যারেক্টার। আমি আবার বলছি, আমাকে প্রচণ্ড সেন্সিটিভ ক্যারেক্টার্স দেওয়া হয় না। আই লাভ প্লেইং ভেরি সেন্সিটিভ ক্যারেক্টার্স, ইমোশনাল ক্যারেক্টার্স, কিন্তু সামহাউ অ্যাগেন ফিজিক্যালিটিটা হয়তো ম্যাচ করে না বলে পিপল বিলিভ আমাকে একটু টাফ ক্যারেক্টার্স দেওয়াটা বেশি ইজি। তো Shayok would be the favorite. I guess the closest to Shayok would be playing Mahatma Gandhi for Netaji. এবার যেটা জানতে চাইবো যে এখন কিন্তু ইন্ডাস্ট্রি জুড়ে বিয়ের মরশুম চলছে, একের পর এক অভিনেতা অভিনেত্রীরা গাঁটছড়া বাঁধছেন, তো তোমার বিয়ে নিয়ে মানে কি প্ল্যানিং রয়েছে? খুব ভালো জিনিস, আমার খুব ভালো লাগছে। আমার এত বন্ধু বান্ধব বান্ধবীরা সবাই বিয়ে করছে, প্রচুর নেমন্তন্ন খেতে পাচ্ছি। আমার বিয়ে নিয়ে পরিকল্পনা এইটুকুই, যে প্রচুর ইনভিটেশনে গিয়ে খাবো, সব বন্ধুবান্ধবদেরকে কংগ্র্যাচুলেট করব, তাদের এই নতুন জীবনযাত্রা যাতে খুব সফল হয়, মে ইট বি ভেরি জয়াস হ্যাপি, সেই প্রার্থনা তাদের জন্য করব। এবং আরও এইরকম যাতে বিয়ে হতে থাকে সেইটার ব্যবস্থা করার চেষ্টা করব, বাট নিজে কখনো ওই ফাঁদে পড়ব না। তুমি শায়কের ক্ষেত্রে বলছিলে যে ওর যেরকম রিলেশনশিপগুলো এফেক্টেড হচ্ছিল সেরকম তোমার সাথে হয়েছে, তুমি পার্সোনালি সেই জিনিসটাকে খুব ফিল করতে পারছিলে, তো সেই কারণেই কি বিয়েটা করবে না বলছো? সেটা অনেক আগে, মানে যেই সময় আমি মানে আই এম স্টিল আ স্ট্রাগলিং অ্যাক্টর, বাট ডিফারেন্সেস এখন হয়তো পায়ের তলায় একটু মাটি আছে। আই হ্যাভ আর্নড আ লিটল বিট অফ রেসপেক্ট। কিন্তু অনেক আগে যখন আমি শুরু করেছি, I cannot tell you, there are multiple relationships that ended before they could even start, কারণ তাদের মনে হয়েছে এই রে অভিনেতা হবে। একজন তো ডিরেক্টলি বলেও ছিল যে তুমি যদি এই থিয়েটার না করে, অভিনয় না করে, তুমি তো ভালোই পড়াশোনা করছো, ওইটাকে কন্টিনিউ করে একটা রেগুলার চাকরি করলে উই ক্যান ইম্যাজিন আ ফিউচার টুগেদার। ভাগ্যিস সেই পথে যায়নি। সো ইয়া, দ্যাট হ্যাজ হ্যাপেন টু মি মাল্টিপল টাইমস। বাট না, আমার এই যে এখন যে বিয়ে নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই বা সেরকম কোনো আলোচনায় আমি ঢুকি না, সেটার অন্য কারণ। দের ইজ আ স্পেশাল সামওয়ান ইন মাই লাইফ, বাট আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু সেটেল ডাউন, বিকজ আমার পুরো লাইফটাকেই আমার আর্টিস্টিক অ্যাম্বিশনস ডিকটেট করে। আমি এই মুহূর্তে যেই জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে পৌঁছাতে আমার 2009 থেকে 2023 14 বছর লেগে গেছে, যেখানে আমি ফাইনালি না বলতে পারি। সেটা একটা আমার কাছে খুব বড় ব্যাপার। মানে ইন্ডাস্ট্রিতে ওয়েন ইউ স্টার্ট আউট, ইউ আর সো স্টার্ভ ফর ওয়ার্ক যে না বলার জায়গা থাকে না। যাই কাজ আসবে সেটাকে করতেই হবে। এক তো বিকজ ইউ নিড দ্য ফিন্যান্সেস, ইউ নিড টু কিপ দ্য শো গোয়িং। দ্বিতীয়ত বিকজ প্রচণ্ড ভয় করে যে আমি যদি এই কাজটা না বলে দিই তাহলে হয়তো পরের বার অন্য কোনো কাজ আমাকে এই মানুষটা অফার করবে না। তো এখন গিয়ে আই ফিল দ্যাট আই এম ইন আ স্পেস যেখানে আমি না বলতে পারি যে না, এই চরিত্রটা করে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট বেনিফিট করব না। তো এই জায়গাটাতে না, আমি যদি আবার একটা ফ্যামিলি বানানোর কথা ভাবি বা সেটেল ডাউন করার কথা ভাবি, আই থিঙ্ক দ্যাট লাক্সারি উইল বি টেকেন অ্যাওয়ে ফ্রম মি। কারণ তখন আরও একজন মানুষ বা হয়তো পরবর্তীকালে আরও কয়েকজন মানুষের কথা ভেবে আমাকে নিজের ফিন্যান্সেস সেইভাবে প্ল্যান করতে হবে যাতে তাদেরকে আমি ভালো রাখতে পারি। সো দ্যাট ইজ ওয়্যার ইট কামস ফ্রম, মানে ইটস নট দ্যাট আমি মনে করি যে বিয়ে করে লোকে ভালো থাকে না। আমার নিজের
ব্যক্তিগত জীবনে দুজন মানুষকে দেখে আমি প্রচণ্ড ভালোবাসা জিনিসটাকে বিশ্বাস করি, দ্যাট ইজ গৌরব অ্যান্ড রিধিমা, যারা দুজন আমার খুব ভালো বন্ধু, অ্যান্ড আই ফিল সো হ্যাপি ফর দেম। দে extended their family recently, but I don't think I yet have the stability to think on those terms. তো maybe in the future কখনো যদি সেই স্টেবল জায়গায় পৌঁছাই যেখানে আর্টিস্টিক অ্যাম্বিশনস তো কখনোই শেষ হবে না, বাট আই ক্যান থিঙ্ক যে হ্যাঁ এবার একটু রিল্যাক্স করতে পারি, নিজেকে পার্সোনাল ফ্রন্টে আমি একটু গ্রো করতে পারি, তখন হয়তো ভাবতে পারি, তার আগে না। এবার আমরা তোমার সাথে একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো। আমি কয়েকটা মানে ওয়ার্ডস বলবো, ওটা থেকে তোমার যেটা প্রথম মাথায় আসবে সেটা তুমি বলো। র্যাপিড ফায়ার জিনিসটা আমার প্রচণ্ড ভয় করে। প্রথম যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বলিউড ক্রাশ। বলিউড ক্রাশ এতগুলো আছে না, একজনকে চুজ করা would be very difficult, but Shefali Shah is someone whom I absolutely love. I don't know if I can call her a crush. Shefali Shah, and I can say Bollywood now because she's recently done a Bollywood film, so Jaya Ahsan. এরা দুজন। নেক্সট যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ড্রিম ক্যারেক্টার, মানে তোমার লাইফে ড্রিম ক্যারেক্টার তুমি কি করতে চাও? Very difficult again to answer, but টিম রবিন্সের ক্যারেক্টারটা শশাঙ্ক রিডেমশনে ইজ সামথিং, যদি কখনো সেটার কোনো বাংলা রিমেক বা হিন্দি রিমেক হয় ওই গল্পটাই নিয়ে স্টিফেন কিংয়ের, তাহলে আই উড লাভ টু প্লে টিম রবিন্সেস ক্যারেক্টার। প্রিয় গায়ক? গায়ক একজনই বলতে হবে, হ্যাঁ মানে প্রথম কার কথা মাথায় আসে? অরিজিৎ সিং। প্রথম প্রেম? অ্যাক্টিং। বিগেস্ট ফিয়ার? বিগেস্ট ফিয়ার, অনেক যুদ্ধ করে অভিনেতা হয়েছি তো, সো আগে খুব ম্যাটার করতো যে অন্যদের কাছে নিজেকে প্রমাণ করতে পারবো কি না, বাট এখন একটাই ওপিনিয়ন ম্যাটার করে, যেটা এই জীবনে আমি জানতে পারবো না, হয়তো জীবনটা শেষ হলেও আবার বাবার সাথে দেখা হবে, সো আই উড আস্ক হিম যখন দেখা হবে ইফ হি ইজ প্রাউড অফ মি। আর বিগেস্ট ফিয়ার would be to hear that I have not been able to make him proud. এরপর যেটা তোমার কাছে মানে প্রশ্ন নয়, এটা অ্যাকচুয়ালি আবদার, আমরা কিন্তু শুনেছি যে তুমি অ্যাক্টিংয়ের পাশাপাশি খুব ভালো গানও গাও, তো আমাদের দর্শকদের জন্য যদি কয়েক লাইন শোনাতে পারো। এই রে, আমি খুব একটা ভালো গান গাই না, মানে ওই খুব ভালো গান গাই যখন বাথরুমে থাকি, না হলে আই এম ভেরি কনসিয়াস দ্যাট ওয়ে, বাট একটা গান আমারও এখন প্রিয় হয়ে গেছে, ইট ওয়াজ মাই ফাদার্স ফেভারিট সং, বাবাও খুব গাইতেন, সেটাই গাইছি তাহলে। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান কতদিন আর জীবন, কত আরে মধু লবণ, কতদিন আর জীবন, কত আরে মধু লবণ, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আমরা কথা বলছিলাম দেবপ্রিয়র সাথে এবং খুব সুন্দর একটা গান দিয়ে শেষ করলাম আমাদের এই কথাবার্তাটা। কিন্তু এই টলি কথার নতুন নতুন এপিসোড দেখতে কিন্তু প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়
নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। আমাদের টলি কথার এই ভিডিওটি নিবেদন করছিল কেও কার্পিন অলিভ অয়েল, পরিবারের সবার স্কিন যত্নে রাখে সারাদিন।